2026-27 সম্পর্ক বাজেট লুটপাটের বাজেট। দুর্নীতি 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 সব জায়গায় হয় মানে স্পিকার। এই বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আসলে আমির হামজার বক্তব্যে এইরকম অবস্থা সংসদের মধ্যে হয়েছে এবং সংসদের মধ্যে তুমুল কাণ্ড হয়ে গেল। কি এমন কথা বললেন, কেন বিএনপিরা তো চেতে গেলেন? দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা দেখলে পুরো অবাক হতে যাচ্ছেন যে বিএনপিকে ওপেনলি এভাবে আসলে সংসদে কেউ কোনো চ্যালেঞ্জ দিতে পারে নাই, সংসদে মানে তাদের বিরুদ্ধে এরকম অ্যাকশন নিতে পারে নাই, কেউ কথা বলতে পারেনি, এত হার্ড কথা কখনোই বলতে পারেনি কেউ। দর্শক, আজকের আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমির হামজা বাঘের বাচ্চার মতো যে একটা পরিচয় দিলেন সংসদের মধ্যে, সেটা আমরা দেখলেই বুঝতে পারবো। চলুন আমরা সরাসরি আজকে ভিডিওটি দেখবো। আপনারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এই সকল আলোচিত সমালোচিত ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আমরা দেখতে থাকি কি বক্তব্য দিলেন, যেটা কয়েক মিনিটের মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। চলুন সেই বক্তব্য একটু শুনে এসে, চলুন শোনা যায়। 2026-27 সম্পর্ক বাজেট লুটপাটের বাজেট। এই বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। কুষ্টিয়া 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমির হামজা। জনাব মোহাম্মদ আমির হামজা, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026-27 সম্পর্ক বাজেট বলতে গেলে আমি এই কথা বলবো যে এটা লুটপাটের বাজেট। এই বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। আমি আমার কুষ্টিয়ার 3 আসনের জনগণের পক্ষ থেকে বাজেট সম্পর্কে কিছু আলোচনা এবং প্রস্তাবনা রাখতে চাই মহান সংসদে। মাননীয় স্পিকার, জাতীয় বাজেট একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম। বাজেটের মূল ভিত্তি হলো রাষ্ট্রের আয় এবং ব্যয়। তাই রাষ্ট্রীয় আয় বৃদ্ধির ব্যাপারে যেমন আমাদের সচেষ্ট থাকতে হবে, তেমনি ব্যয়ের ক্ষেত্রেও আরও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, অতি প্রয়োজনীয় উল্লেখযোগ্য ব্যয়ের খাত চিহ্নিত করে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণের স্বার্থে অগ্রাধিকারের ভিত্তিতে যথাযথভাবে ব্যয় করতে হবে, এটাই আমরা মনে করি। রাষ্ট্রের আয় বৃদ্ধির জন্য কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি রোধ, অর্থ পাচার, রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে রাজস্ব আহরণের নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে। দেশের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেকার সমস্যা। এই বেকার সমস্যা নিরসনে শিল্পায়নের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন। বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা অধিক প্রয়োজন। মাননীয় স্পিকার, ব্যয়ের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। কৃষিক্ষেত্রে যত উন্নয়ন হবে দেশ তত অর্থ সমৃদ্ধ হবে। এজন্য কৃষকদের স্বল্প মূল্যে সার, বীজ এবং শুল্ক মুক্ত কৃষি সরঞ্জামাদি সরবরাহ করা প্রয়োজন। শিক্ষা খাতে বাজেট বরাবরই কম থাকে, এবার যতটুকু হয়েছে আমরা চাই বিশেষত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার ক্ষেত্রে এই বাজেটের সঠিক ব্যবহার যেন করা হয় এবং গবেষণার জন্য বাজেটকে আরও বৃদ্ধি করা দরকার। এই বাজেট এত কম যে তা দিয়ে দেশে অর্থনৈতিক সমৃদ্ধিতে তেমন কোনো ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না বলে গবেষকরা জানাচ্ছে। মাননীয় স্পিকার, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের জন্য প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে অবহেলিত। ইবতেদায়ী মাদ্রাসা এবং সকল জেলা শহরে আমি একটা করে ফাজিল এবং কামিল মাদ্রাসা জাতীয়করণের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ব্যবস্থা এবং এবারের বাজেটে আসলে বাজেট আরও যথার্থ হতো বলে আমি মনে করি।
মাননীয় স্পিকার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে বলে আমি মনে করি। তাই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিকায়ন, উন্নয়ন এবং রেল সম্প্রসারণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে আমার কুষ্টিয়া ঝিনাইদহ এই ৪৫ কিলোমিটার মাঝখানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এখানে প্রায় ২০ থেকে ২২ হাজার ছেলেমেয়েরা লেখাপড়া করে। এদের জন্য ট্রেনের যে ব্যবস্থাটা করা হয়েছে, রেল লাইন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা শুনেছি, এখনও কার্যকর কোনো ভূমিকা দেখতে পাইনি। আশা করি এই ব্যবস্থাটাও এই আগামী বাজেটে অন্তত আসবে। এই বিশাল বাজেট প্রণয়ন হওয়ার বিগত সময়ের মতো বর্তমান সরকার দলীয় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ব্যক্তিবর্গ যে অর্থ পাচার করবে না তার নিশ্চয়তা কে দেবে? দুই দল থেকেই আমরা বহু কথা শুনেছি বাজেটের উপরে। আমার মনে হচ্ছে গতানুগতিক কথাই বেশি আসতেছে। ওনারা কথা তুললেই বলা হচ্ছে যে বাজেট নিয়ে সারা দেশে আনন্দের বন্যা মিছিল বয়। তাই আমরা বাজেট 11 জুন এটা উপস্থাপন করার পর সারা দেশের যে সমস্ত জায়গায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের মতো যে প্রতিক্রিয়াগুলো দেখলাম, আমার মনে হয় এই মানুষগুলো কি ওনাদের দৃষ্টিতে মানুষ না বা এই দেশের জনগণ না? এরা যদি জনগণ হয় বা মানুষ হয় তাহলে তাদের এই প্রতিক্রিয়া কেন? সুতরাং বাজেট নিয়ে এক্ষেত্রে অর্থ প্রচার রোধে সরকারের সুনির্দিষ্ট কোনো পলিসি আমরা যেহেতু জানতে পারিনি। মাননীয় সদস্য, সময় তো শেষ। অসংখ্য ধন্যবাদ। বসেন প্লিজ। দুর্নীতি 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 সব জায়গায় হয় মানে স্পিকার, ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। মাননীয় স্পিকার, এখানে 20 কোটি 79 লক্ষ টাকা মঞ্জুরের প্রস্তাব রাখা হয়েছে। আমি প্রতীকী হিসেবে 500 টাকা হ্রাস করবার প্রস্তাব দিয়েছি। মাননীয় স্পিকার, আমি এই দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে সার্চ করে দেখছিলাম গুগল কি বলে, বাংলাদেশের দুর্নীতিতে টপ মোস্ট পেশা দুটো কোনটা। দেখলাম 1 নম্বরে আছে রাজনীতিবিদদের নাম, 2 নম্বরে আছে আমলাদের নাম। কোন রাজনীতিবিদ যখন পেশা হিসেবে লেখেন রাজনীতি, তখন আমি সঙ্গত কারণেই খুব অবাক হই। রাজনীতিবিদরা বেতন পান বা রাজনীতি করলে পয়সা উৎপাদন হয়, এটা সম্ভবত বাংলাদেশের মতন দেশেই সম্ভব, যেই দেশটি 2005 সাল থেকে শুরু করে 2010 পর্যন্ত টানা 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা বিগত সরকারের আমলে ছাগল কাণ্ড দেখেছি, বালিশ দুর্নীতি দেখেছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় যে ভয়াবহ দুর্নীতি হয়েছে সেটাও দেখেছি। আমরা দেখেছি একজন পিয়ন কি করে 400 কোটি টাকার মালিক হয় এবং হেলিকপ্টার ছাড়া চলাফেরা করতে পারে না বলে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন। মাননীয় স্পিকার, আমরা ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার লোপাট দেখেছি, ভুয়া কোম্পানির নামে অর্থ আত্মসাৎ, ইচ্ছাকৃত ঋণ খেলাপি ইত্যাদি ইত্যাদি দেখেছি। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, হুন্ডি, ভুয়া রপ্তানি বিল মারফত টাকা কিভাবে দেশের বাইরে পাচার হয়েছে। আমরা দেখেছি মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। আমরা দেখি দর্শক, তার এই বক্তব্যটি শোনার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মশ্রেণী দিন। এবং এরকম সংসদের মধ্যে দাঁড়িয়ে কথা বলার জন্য কিন্তু আসলে এরকম সাহস লাগে। আসলে যে সাহসিকতা দেখালেন এই আমির হামজা, আসলে এই ব্যাপারগুলো নিয়ে আপনি কি বলেন? আসলে জামাত ইসলাম যাদেরকে সিলেক্ট করেছেন, যে সংসদ সদস্য হিসাবে এমপি হিসেবে নির্বাচন করবেন, যাদেরকে সিলেক্ট করেছেন, তারা কিন্তু আসলে এরকম সাহসী বীরদেরকেই সিলেক্ট করেছেন, যা আমরা দেখতে পেরেছি। দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কর্মশ্রেণী দিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আলোচিত ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।